অনেক দিন আগের কথা। সামদেশের বাদশা অনেক বুড়ো হয়ে গিয়েছিলেন। তার কোনো ছেলে ছিল না, ছিল শুধু এক মেয়ে, যে কিনা স্বভাবের দিক থেকে একটু পাগল ধরনের ছিল। যখন সে হাসতে শুরু করত তো টানা হাসতেই থাকত। তাকে যতই নিষেধ করো বা আটকাও, সে কিছুতেই থামত না। তারপর একসময় নিজেই চুপ হয়ে যেত। আবার যখন সে কাঁদতে শুরু করত, তখন ঘণ্টার পর ঘণ্টা টানা কাঁদতেই থাকত। আর ঠিক এভাবেই যখন তার রাগ উঠত, তখন প্রাসাদের দাসদাসী আর চাকরদের কপালে শনি নেমে আসত। সে চাবুক তুলে তাদের মারধর করতে শুরু করত, আর যতক্ষণ না নিজে ক্লান্ত হতো ততক্ষণ থামত না। আবার যখন তার শিকারের ভূত চাপত, তখন সে মাসের পর মাস জঙ্গলে শিকার করেই কাটিয়ে দিত। আর যখন তার দান করার ইচ্ছে জাগত, তখন সে তার চাকর বাকর দাসী আর প্রাসাদের সামনে দিয়ে যাওয়া মানুষদের এমনভাবে ধনসম্পদ বিলিয়ে দিত যে চোখের পলকে নিরন্নবিত্ত গরিব মানুষজন বিশাল বড়লোক হয়ে যেত। বাদশাহ তার এমন অদ্ভুত সব কাণ্ডকারখানার কারণে ভীষণ চিন্তায় থাকতেন, আর সামদেশের মানুষজনও তাকে পাগল শাহজাদি বলে ডাকত, যদিও তার আসল নাম ছিল চাঁদ। কিন্তু তার পাগলামির কারণে সবার মুখে তার নাম পাগল শাহজাদি এমনভাবে ছড়িয়ে পড়েছিল যে আসল নামটা কারো মনেই ছিল না। বাদশাহ জানতেন দেশের জনগণ এই পাগল শাহজাদিকে কখনোই তাদের মহারানী হিসেবে মেনে নেবে না। তাই তিনি সবসময় ভাবতেন তিনি মারা গেলে এই রাজ্য কে সামলাবে। এই চিন্তায় তিনি সারাক্ষণ ব্যাকুল থাকতেন। তিনি বড় বড় কবিরাজ আর হেকিম ডেকে শাহজাদির চিকিৎসা করানোর অনেক চেষ্টা করেছেন, কিন্তু সব হেকিমরাই একটাই কথা বলতেন, শাহজাদি পাগলও নয় আর অসুস্থও নয়। আল্লাপাক তার মস্তিষ্কটা এভাবেই বানিয়েছেন যে যে বিষয়টা তার মাথায় চাপে সে ঠিক সেটাই করে। তাই বাদশাহ এখন শাহজাদির চিকিৎসার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। এক রাতে বাদশাহ এসব ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লেন। তিনি একটা ভয়ানক স্বপ্ন দেখলেন এক লোকের ন্যাড়া মাথায় দুই পাশে ষাঁড়ের মতো বড় বড় দুটো বাঁকানো শিং গজিয়েছে, আর তার মুখ থেকে দুটো বিশাল দাঁত বাইরের দিকে বেরিয়ে আছে। সে বাদশার প্রাসাদের ছাদে এসে নামল। তারপর সে যখন দুই দিকে হাত নাড়াল, তখন চারদিকে কেমন যেন একটা লালচে আভা ছেয়ে গেল। মনে হচ্ছিল যেন লাল রঙের কোনো ঝড় বইছে। সেই প্রচণ্ড ঝোড়ো হাওয়ার ভেতর থেকে হঠাৎ করেই শাহজাদির চেহারা ভেসে উঠল। শাহজাদির চোখ দুটো হালকা বন্ধ ছিল, মুখে ছিল নেকাব। তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল, তবে চেহারা একটু হতাশার ছাপ ছিল। এর পরপরই স্বপ্নের দৃশ্যটা বদলে গেল। মনে হলো শাহজাদি খুব সাধারণ একটা পোশাক পরে আছে, আর একজন লোক পেছন থেকে তার দুই হাত শক্ত করে চেপে ধরে রেখেছে। আর বড় বড় গোফওয়ালা আরেকটা লোক হাতে একটা খঞ্জর নিয়ে শাহজাদিকে মেরে ফেলার জন্য তৈরি হয়ে আছে। এটা দেখেই বাদশার মুখ থেকে অজান্তেই একটা তীব্র চিৎকার বেরিয়ে এলো, আর তার ঘুম ভেঙে গেল। তিনি ঘাবড়ে গিয়ে বিছানায় উঠে বসলেন। ভয়ে তার মুখটা যেন শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। তার আওয়াজ শুনে একজন দারোয়ান দৌড়ে তার কাছে এসে বলল, জাহাপনা, এটা কি আপনার চিৎকার ছিল? বাদশাহ ভীষণ অবাক হয়ে বললেন, হ্যাঁ, আমরা একটা খুব ভয়ানক স্বপ্ন দেখছিলাম। তুমি এক কাজ করো, জলদি যাও আর রাজ জ্যোতিষীকে ডেকে নিয়ে এসো, যাতে আমরা এই স্বপ্নের অর্থ জানতে পারি। দারোয়ান দ্রুত সেখান থেকে বেরিয়ে গেল। বাদশাহ নিজের মুখ নেকাবে ঢেকে শয়নকক্ষ থেকে বেরিয়ে সেই ঘরে এলেন যেখানে তিনি তার বিশেষ লোকদের সাথে গোপনীয় আলোচনা করতেন। রাজ জ্যোতিষী না আসা পর্যন্ত বাদশাহ সেই ঘরে পায়চারা করতে লাগলেন। কিছুক্ষণ পর রাজ জ্যোতিষী ঘরে ঢুকে বলল, হুকুম করুন জাহাপনা, আপনি এত রাতে আমাকে স্মরণ করেছেন? জ্যোতিষী ভীষণ চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ জ্যোতিষী, আমরা একটা খুব খারাপ স্বপ্ন দেখেছি, আর তার অর্থ জানতে চাই। বাদশাহ একটা চেয়ারে বসতে বসতে গম্ভীর গলায় বললেন, কেমন স্বপ্ন জাহাপনা, একটু বিস্তারিত খুলে বলুন। জ্যোতিষী মেঝেতে বসতে বসতে বলল। তারপর সে তার ঝোলা খুলতে শুরু করল, আর বাদশাও তাকে নিজের স্বপ্নের পুরো ঘটনাটা শোনালেন। আমি এখনই দেখছি জাহাপনা, এই স্বপ্নের কোনো সত্যিকারের অর্থ আছে, নাকি এটা শুধুই একটা সাধারণ স্বপ্ন ছিল। সে ঝোলা থেকে একটা খাতা বের করে তাতে কিছু লিখতে শুরু করল। সে একটানা লিখেই চলল। কে জানে দুটো পৃষ্ঠায় সে কি এমন হিসাব কষল। তারপর সে খাতাটা বন্ধ করে ঝোলায় ভরতে লাগল। কি হলো জ্যোতিষী, তুমি তো কিছুই জানালে না। জাহাপনা, আপনি যদি আমাকে প্রাণের অভয় দেন, তবেই আমি আপনাকে সব খুলে বলবো। আমরা তোমাকে প্রাণের অভয় দিলাম, বাদশাহ বললেন।
জ্যোতিষী বলতে শুরু করল, তাহলে শুনুন জাহাপানা, আসমান থেকে যে বড় শিংওয়ালা লোকটি নেমে এসেছিল সে আসলে একজন জাদুকর, আর তার হাত নাড়ানোর পর যে লাল রঙের ঝড় বইছিল এর মানে হল সে একজন অনেক ক্ষমতাবান জাদুকর। তার নাম কাসাম জাদুকর। সে ভীষণ অহংকারী আর জালিম। আপনার প্রাসাদে তার অবতরণ আর ঝড় ওঠার মানে হল সে শাহজাদিকে বিয়ে করতে চায়, কিন্তু শাহজাদি তাকে প্রত্যাখ্যান করেছে। তাই সে রাগে অন্ধ হয়ে নিজের চেলাচামুন্ডাদের পাঠিয়েছে শাহজাদিকে মেরে ফেলার জন্য। এটাই হলো আপনার স্বপ্নের আসল অর্থ। বাদশা চিন্তায় ঠোঁট কামড়াতে কামড়াতে বললেন, কোনো উপায়ে কি শাহজাদির প্রাণ বাঁচানো সম্ভব? জ্যোতিষী বলল, জাহাপনা, শাহজাদি যদি ওই জাদুকরকে বিয়ে করতে রাজিও হয়ে যায় তবু এই বিয়ে সম্ভব নয়, কারণ জাদুর দেবতা কাসাম জাদুকরকে সেই অনুমতি দেবে না। কাসাম জাদুকর ভীষণ বদরাগী। সে তার পুরো রাগ শাহজাদির ওপর মেটাবে আর তাকে মেরেই ফেলবে। আর শাহজাদি যদি বিয়েতে রাজি না হয় তাহলেও জাদুকরের চেলারা এসে তাকে খুন করবে। বাদশা ভীষণ রাগী গলায় বললেন, ওই শিংওয়ালা জাদুকরকে কি কোনোভাবেই হত্যা করা যায় না? জ্যোতিষী জবাব দিল, জাহাপনা, সে মেঘের দেশে কোথাও লুকিয়ে থাকে, তাই তাকে মারার কথা কেউ কল্পনাও করতে পারে না। যদি কেউ তাকে মারার চেষ্টাও করে তবে সে তাকে পুড়িয়ে ছাই করে দেবে। বাদশা তার কথা শুনে শুধু নীরবে মাথা নাড়লেন। তারপর বললেন, ঠিক আছে, তুমি এখন আসতে পারো। রাজ জ্যোতিষী দ্রুত সেখান থেকে চলে গেল। বাদশা আরও গভীর চিন্তায় মগ্ন হয়ে ঘরের ভেতর পায়চারি করতে লাগলেন। ওই শিংওয়ালা জাদুকরের হাত থেকে শাহজাদিকে বাঁচানোর কোনো উপায়ই তার মাথায় আসছিল না। এভাবেই ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। সকাল হতেই বাদশা আস্তাবল থেকে তার রাজকীয় ঘোড়াটি আনালেন এবং তাতে চড়ে খুব দ্রুত শহরের পশ্চিম দিকের পাহাড়ি এলাকার দিকে ছুটে চললেন। সেটা ছিল একদম বিরান একটা পাহাড়। বাদশা ঘোড়াটাকে একটা পাথরের সাথে বাঁধলেন এবং নিজে পায়ে হেঁটে পাহাড়ের ওপরে উঠতে লাগলেন। বেশ কিছুটা উপরে ওঠার পর তিনি একটা গুহার মুখের কাছে এসে থামলেন। গুহার মুখটা একটা বিশাল পাথর দিয়ে বন্ধ করা ছিল। পাথরটা এতই বড় আর ভারী ছিল যে একা বাদশা তো দূর, 10 জন লোক মিলেও সেটা একটু নড়াতে পারত না। আমার বন্ধু বাহরাম, দেখো তো তোমার সাথে কে দেখা করতে এসেছে। বাদশা পাথরের কাছে গিয়ে ডাক দিলেন, কে? বাদশাহ? আর বাদশার আমার সাথে দেখা করার কি এমন প্রয়োজন পড়ল? গুহার ভেতর থেকে এক বৃদ্ধ লোকের কাঁপা কাঁপা গলার আওয়াজ ভেসে এলো। বাদশা বললেন, আমি বাদশাহ হিসাবে নয়, বরং তোমার এক পুরনো বন্ধু হিসাবে দেখা করতে এসেছি। বাদশাহ এই কথা বলতেই সেই বিশাল পাথরটা নিজে থেকেই গুহার মুখ থেকে সরে গেল আর ভেতরে ঢোকার পথ খুলে গেল। বাদশাহ গুহার ভেতরে পা রাখতেই দেখলেন এক কোনায় জায়নামাজের উপর একজন বৃদ্ধ লোক বসে আছেন। তুমি বন্ধুত্বের দোহাই দিয়েছ বাদশাহ, তাই আমি তোমাকে ভেতরে আসতে দিয়েছি, নইলে তুমি কোনোভাবেই এখানে ঢুকতে পারতে না। এখানে তো কোনো রাজসিংহাসন নেই, তোমাকে এই মাটিতেই বসতে হবে। বাদশাহ চুপচাপ একটা চাটাইয়ের উপর বসে পড়লেন। বাহরাম, আমরা দুজন ছোটবেলায় কত একসাথে খেলাধুলা করেছি। তারপর আমি যখন বাদশাহ হলাম আমি তোমাকে আমার উজির বানালাম। তুমি আমাকে কত বুদ্ধিমত্তার সাথে চমৎকার সব পরামর্শ দিতে, কিন্তু হঠাৎ করেই তোমার মন এই দুনিয়া থেকে উঠে গেল। তুমি সবকিছু ছেড়ে ছুড়ে এই গুহায় এসে ইবাদতে মশগুল হয়ে গেলে। আমি তোমাকে কত সাধাসাধি করেছি ফিরে আসার জন্য, কিন্তু তুমি আমার একটা কথাও শোনোনি। কিন্তু আজ আবার আমার তোমাকে খুব প্রয়োজন। বাদশাহ কাতর কণ্ঠে বললেন, তার মানে কি তুমি চাও আমি আবার তোমার উজির হয়ে ফিরে যাই? দরবেহ লোকটা বেশ রাগী গলায় বললেন, না না, আমার বিশ্বাস তুমি সেটা কখনোই করবে না। উজির তো দূরের কথা, তোমাকে যদি বাদশাও বানানো হয় তুমি তবুও এই দুনিয়াদারিতে ফিরবে না। বাদশাহ বললেন, তুমি একদম ঠিক বলেছ বাদশাহ। আল্লাহ তালার স্মরণে যে শান্তি মেলে তা তামাম দুনিয়ার বাদশাহ হয়েও পাওয়া যায় না। যদি সেটার জন্যই না এসে থাকো তবে বলো আমি তোমার কি সাহায্য করতে পারি? আমার চেয়েও আমার মেয়ে চাঁদের তোমাকে বেশি প্রয়োজন, ও ভীষণ বিপদে আছে, বাদশাহ বললেন। বাদশাহ তখন দরবেশকে শাহজাদির স্বভাবের কথা, গতরাতের স্বপ্নের কথা এবং রাজজ্যোতিষীর বলার স্বপ্নের ব্যাখ্যার সব বিবরণ খুলে বললেন। আমি তোমার কথা বুঝতে পেরেছি। রাজজ্যোতিষী যা যা বলেছে তা সবই সত্য, কিন্তু শাহজাদি তো একদম মাসুম আর নির্দোষ, তাকে কেন খামোখা শাস্তি পেতে হবে? একটু দাঁড়াও, আমি এখনই এর একটা সমাধান বের করছি। দরবেশ বাহরাম চোখ বন্ধ করে বিড়বিড় করে কিছু পড়তে লাগলেন।
কয়েক মুহূর্ত পর তিনি যখন চোখ খুললেন তার চোখে একটা অদ্ভুত দীপ্তি ঝিলিক দিয়ে উঠল। দরবেশ বাহারাম বললেন, বাদশাহ, শাহজাদির প্রাণ বাঁচানোর একটাই উপায় আছে, আর তা হল যে কোনো মূল্যে ওই শিংওয়ালা জাদুকরকে খতম করতে হবে। কিন্তু সেটা কিভাবে সম্ভব? তাকে মারা তো অসম্ভব, সে তো মেঘের উপরে থাকে, আর জ্যোতিষীর মতে তাকে কেউ মারার চেষ্টা করলে সে তাকে তুড়িয়ে ছাই করে দেয়। বাদশাহ অবাক হয়ে বললেন, হ্যাঁ, কথাটা একদম সত্যি, তবে এখন তুমি যা বলছি মন দিয়ে শোনো। তুমি সোজা তোমার প্রাসাদে ফিরে যাও। কাল রাতে ওই জাদুকর তোমার প্রাসাদের ছাদে নামবে, আর তখন প্রচণ্ড জোরে ঝড় শুরু হবে। শাহজাদি যে নিজের বিছানায় ঘুমোচ্ছে সেই ঝড়ের টানে আপনা আপনি বিছানা থেকে উঠে ছাদে পৌঁছে যাবে, আর তখন জাদুকর তাকে তুলে নিয়ে গিয়ে বিয়ের প্রস্তাব দেবে। কিন্তু শাহজাদি তা সরাসরি প্রত্যাখ্যান করবে। শুধু তাই নয়, সে রেগে গিয়ে জাদুকরকে মারারও চেষ্টা করবে, যার ফলে জাদুকর বাধ্য হয়ে আবার মেঘের দেশে উড়ে পালাবে। এরপর শাহজাদি আবার নিজের ঘরে ফিরে আসবে এবং সকালে উঠে ভাববে যে সে হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছে। ঠিক তার পরের দিন ভোর দুপুরে দুজন লোক তার ঘরে চুপি চুপি ঢুকবে। এরা দুজন হল ওই কাসাম জাদুকরের চেলা। তুমি ঠিক সেই সময় তোমার 4 জন সবচেয়ে সাহসী আর শক্তিশালী যোদ্ধাকে ওই ঘরের ভেতর লুকিয়ে রাখবে। জাদুকরের এক চেলা শাহজাদিকে চেপে ধরবে, আর অন্যজন খঞ্জর দিয়ে তাকে মারার চেষ্টা করবে। খবরদার, যতক্ষণ না তারা শাহজাদিকে মারার জন্য একদম প্রস্তুত হচ্ছে, ততক্ষণ তুমি একটুও নাক গলাবে না। ঠিক শেষ মুহূর্তে তোমার সাহসী প্রহরীরা একটা বড় আর শক্ত জাল নিয়ে ঝাঁপিয়ে পড়ে তাদের বন্দী করবে। বন্দী করার সাথে সাথেই তাদেরকে প্রাসাদের বাগানের বিশাল কুয়োর ভেতরে জালের সাথে ঝুলিয়ে দেবে। এতে তারা পুরোপুরি অসহায় হয়ে পড়বে। আর মেঘের ওপর থেকে কাসাম জাদুকর এই সব কিছুই দেখতে পাবে। যখন সে দেখবে তার চেলাদের এই হাল, সে রাগে ফেটে পড়বে এবং চিৎকার করতে করতে সোজা ওই বাগানে নেমে আসবে। ঠিক সেই সময়ে শাহজাদিকে একটা নার্গিস ফুল হাতে নিয়ে তার সামনে এসে দাঁড়াতে হবে। নার্গিস ফুলের পবিত্রতার কারণে কাসাম জাদুকর তার উপর কোনো জাদু খাটাতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। শাহজাদি যে কোনো মূল্যে ওই নার্গিস ফুলটা জাদুকরের যে কোনো একটা শিঙের ওপর সজোরে ছুঁড়ে মারতে হবে। যেই না নার্গিস ফুলটা তার শিঙে লাগবে, জাদুকরের শিংটা মড় মড় করে ভেঙে মাটিতে পড়ে যাবে। আর সাথে সাথেই কাসাম জাদুকর আবার মেঘের ভেতর পালিয়ে যাবে। কারণ জাদুকরের একটা শিং ভেঙে যাওয়া মানেই তার জাদুর শক্তি অর্ধেক শেষ হয়ে যাওয়া। আর সেই হারানো জাদু ফিরে পেতে তাকে অনেক দীর্ঘ সময় ধরে তপস্যা করতে হবে। সে পালিয়ে যাওয়ার পরপরই তুমি ওই চেলা দুটোকে জ্বলন্ত আগুনে ফেলে দেবে। আগুনে পোড়ার যন্ত্রণায় তারা যখন আর্তনাদ করতে থাকবে, সেই চিৎকার শুনে কাসাম জাদুকর আবারও নিচে নেমে আসতে বাধ্য হবে। এবার শাহজাদিকে আরেকটা নার্গিস ফুল নিয়ে তার দ্বিতীয় শিংয়ের ওপর ছুঁড়ে মারতে হবে। এতে তার দ্বিতীয় শিংটাও ভেঙে যাবে, আর তার সমস্ত জাদুকরী ক্ষমতা চিরতরে ধ্বংস হয়ে যাবে। এরপর সে বাধ্য হয়ে তলোয়ার বের করে শাহজাদির ওপর সাধারণ মানুষের মতোই হামলা করবে। শাহজাদিকে তখন খুব সাহসিকতার সাথে তার মোকাবেলা করতে হবে। যদি শাহজাদি জিতে যায়, তবে কাসাম জাদুকর চিরতরে খতম হয়ে যাবে, আর এর সাথে সাথে শাহজাদির মস্তিষ্কের এই পাগলামির রোগও একেবারে ঠিক হয়ে যাবে। আর যদি শাহজাদি হেরে যায়, তবে আবার জাদুকরের শিং দুটো বাতাসে উড়ে গিয়ে তার মাথায় জুড়ে যাবে, আর সে তার চেলাদের নিয়ে সেখান থেকে চিরতরে পালিয়ে যাবে। বাদশাহ, এছাড়া আর কোনো দ্বিতীয় উপায় নেই। তবে একটা কথা মাথায় রেখো, শাহজাদি কিন্তু জাদুকরের মোকাবেলা করার জন্য কোনো লোহার তৈরি অস্ত্র বা তলোয়ার ব্যবহার করতে পারবে না। দরবেশ একটানা বলে থামলেন। বাদশাহ চিন্তিত হয়ে বললেন, কিন্তু শাহজাদি যদি ওই জাদুকরের সাথে লড়াই করতেই রাজি না হয়, তাহলে কি হবে? সে তো নিজের মর্জির মালিক। আর যদি সে লোহার অস্ত্র ব্যবহার করতে নাই পারে, তবে খালি হাতে সে কিভাবে একজন জাদুকরের মোকাবেলা করবে? দরবেশ তখন একটা তসবি এগিয়ে দিয়ে বললেন, এই নাও, এই তসবিটা নিয়ে যাও। শাহজাদি যখন ঘুমিয়ে থাকবে, তখন এটা তার শরীরের সাথে ছুঁয়ে রাখবে। এতে করে জাদুকরের প্রতি শাহজাদির মনে এমন এক তীব্র ঘৃণার জন্ম হবে যে সে নিজেই স্বতঃস্ফূর্তভাবে তার সাথে লড়াই করার জন্য প্রস্তুত হয়ে যাবে। বাদশাহ সেই তসবিটা নিয়ে গুহা থেকে বেরিয়ে এলেন। কিছুক্ষণ পর তিনি ঘোড়ায় চেপে খুব দ্রুত রাজপ্রাসাদের দিকে ছুটতে লাগলেন। পথে যেতে যেতে তিনি ভাবছিলেন, ইস, তিনি যদি আজ যুবক হতেন, তবে নিজেই ওই জাদুকরের মোকাবেলা করতেন। কিন্তু বয়সের ভারে এখন আর তলোয়ার ধরার মতো জোর তার গায়ে নেই।
রাজপ্রাসাদে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা গড়িয়ে গেল। তিনি খোঁজ নিয়ে জানলেন শাহজাদি নিজের ঘরে ঘুমাচ্ছেন। তিনি চুপি চুপি শাহজাদের ঘরে ঢুকলেন এবং দরবেশের দেওয়া সেই তসবিটা ঘুমন্ত শাহজাদের শরীরের সাথে খুব ভালোভাবে স্পর্শ করিয়ে দিলেন। তারপর নিজের ঘরে ফিরে এলেন। মাঝরাতের দিকে তিনি জানালা দিয়ে দেখলেন বাইরে প্রচণ্ড বেগে একটা ধূলিঝড় শুরু হয়েছে। তিনি বুঝতে পারলেন কাসাম জাদুকর প্রাসাদের ছাদে এসে নেমেছে। যেহেতু দরবেশ তাকে ছাদে যেতে নিষেধ করেছিলেন, তাই তিনি নিজের ঘরেই পায়চারি করতে লাগলেন। খানিকক্ষণ পর ঝড় থেমে গেল। তিনি জানালা দিয়ে উকি মেরে দেখলেন বিশাল পাখির মতো দেখতে একটা লোক আকাশে উড়ে মেঘের দিকে চলে যাচ্ছে। লোকটার গা থেকে বিদ্যুতের মতো আলো ঠিকরে বেরোচ্ছিল, তাই রাতের আধারেও তাকে খুব স্পষ্ট দেখা যাচ্ছিল। এখন বাদশার সবচেয়ে বড় দুশ্চিন্তা হল শাহজাদি কাল ওই জাদুকরের মোকাবেলা করতে পারবে তো, কারণ জাদুকরকে দেখতে তো বেশ দশাশয়ী আর শক্তিশালী মনে হচ্ছিল। কিন্তু বাদশার এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। পরের দিন তিনি তার 4 জন সেরা যোদ্ধাকে ডাকলেন আর সাথে একটা বিশাল মজবুত জাল আনালেন। তিনি প্রহরীদের সব কৌশল ভালোভাবে বুঝিয়ে দিয়ে দুপুরে শাহজাদি যে ঘরে ঘুমায় সেই ঘরের বড় বড় পর্দার পেছনে লুকিয়ে রাখলেন আর নিজে গিয়ে দাঁড়ালেন আরেকটা পর্দার আড়ালে। দুপুর গড়িয়ে আসার আগেই শাহজাদি ঘরে ঢুকে তার বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়ল। ঠিক ভর দুপুরে 2 জন লোক নিঃশব্দে ওই ঘরে ঢুকল। বাদশা দেখেই চিনে ফেললেন এরা সেই কাসাম জাদুকরের চেলা, যাদের চেহারা তিনি স্বপ্নে দেখেছিলেন। একজন দ্রুত ঘরের দরজা বন্ধ করে দিল, আরেকজন সোজা শাহজাদির কাছে গিয়ে তাকে টেনে দাঁড় করিয়ে ফেলল আর শক্ত করে তার 2 হাত চেপে ধরল। হঠাৎ ঘুম ভাঙার কারণে শাহজাদির চোখে মুখে ছিল চরম বিস্ময়। সে বুঝতেই পারছিল না তার সাথে এসব কি হচ্ছে। আর ঠিক তখনই গোফওয়ালা লোকটা হাতে একটা ধারালো খঞ্জর বের করে শাহজাদিকে কোপ দেওয়ার জন্য হাত ওঠাল। সে খঞ্জর নিয়ে আঘাত করতে যাবে, ঠিক সেই মুহূর্তে পর্দার আড়াল থেকে সেই 4 জন সাহসী প্রহরী ছায়ার মতো বেরিয়ে এসে বিশাল ওই জালটা দিয়ে তাদের 2 জনকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলল। তারপর জাল সমেত ঘষতে ঘষতে তাদের বাগানে নিয়ে গেল এবং প্রাসাদের একটা বিশাল কুয়োর ভেতরে ওই জালের মধ্যেই তাদের ঝুলিয়ে দিল। বাদশাও তখন পর্দার আড়াল থেকে বেরিয়ে এলেন। শাহজাদি বাদশাকে দেখে জিজ্ঞেস করল, আব্বা হুজুর, এরা কারা ছিল আর আমার সাথে এমন কেন করছিল? এরা ওই শিংওয়ালা জাদুকরের চেলা যে তোমাকে বিয়ে করতে চেয়েছিল, বাদশা তাকে বুঝিয়ে বললেন। এই কথা শুনে শাহজাদিরও ভীষণ রাগ উঠে গেল। সে তার স্বভাবমতো রেগে গিয়ে জাদুকরের ওই ভেঙে পড়া শিংটাই মাটি থেকে জলদি তুলে নিল, আর জাদুকরের তলোয়ার তার উপর পড়ার আগেই সে শিংটার তীক্ষ্ণ দিকটা দিয়ে জাদুকরের বুকেই সজোরে এক ঘা বসিয়ে দিল। শিংয়ের ধারালো দিকটা জাদুকরের বুকে এফোড় ওফোড় হয়ে গেল। জাদুকর ছিটকে মাটিতে পড়ে গেল আর তার তলোয়ারটাও হাত থেকে খসে পড়ল। শাহজাদি এতটাই রেগেছিল যে সে দ্বিতীয় শিংটাও মাটি থেকে তুলে নিল। জাদুকর কিছু বোঝার আগেই শাহজাদির শিং দিয়ে এলোপাথারি মারতে মারতে তাকে একদম ঘায়েল করে ফেলল। জাদুকরের 2 শিং ভাঙার কারণে তার সব জাদু শেষ হয়ে গিয়েছিল। সে এখন শুধুই একজন সাধারণ মানুষ, কিন্তু শাহজাদির রাগ তো বেড়েই চলছিল। তাকে তখন রাগে সত্যি পাগল মনে হচ্ছিল। তার হাত দুটো এমন দ্রুত গতিতে চলছিল যেন কোনো মেশিন চলছে। সে শিং দিয়ে পিটিয়ে জাদুকরকে একদম আধমরা করে দিল। জাদুকর তখন শাহজাদির সামনে হাত জোড় করে প্রাণ ভিক্ষা চাইছিল, কিন্তু শাহজাদির রাগ কমার বদলে আরও বেড়ে গেল। জাদুকর যতক্ষণ না মারা গেল, শাহজাদির রাগ কমল না। জাদুকর মরার পর শাহজাদি একপাশে ঘাসের ওপর বসে পড়ল। সে তখন হাঁপাচ্ছিল। ঠিক তখনই আকাশে একটা তীব্র আলোর ঝলকানি হলো। মনে হলো যেন আকাশ থেকে একটা ঝর্ণা নেমে আসছে। আলোর সেই স্রোতটা সোজা শাহজাদির ওপর এসে পড়তেই শাহজাদি একটা চিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলল, আর কাসাম জাদুকরের লাশটাও ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে গেল। বাদশাহ এতক্ষণ শাহজাদির সাহসিকতায় খুব খুশি হলেও তাকে অজ্ঞান হয়ে যেত দেখে ভীষণ ঘাবড়ে গেলেন। তিনি শাহজাদিকে জ্ঞান ফেরানোর অনেক চেষ্টা করলেন, কিন্তু তার জ্ঞান আর ফিরল না। হেকিমরাও সব চেষ্টা করে ব্যর্থ হল। অবশেষে বাদশার ওই দরবেশ বাহারামের কথা মনে পড়ল। তিনি আবারও ঘোড়ায় চেপে সেই পাহাড়ে ছুটে গেলেন। এসো বাদশাহ, ভেতরে এসো। বাদশাহ গুহার কাছে পৌঁছতেই ভেতর থেকে দরবেশের ডাক এলো। বাদশাহ ভেতরে ঢুকে দেখলেন দরবেশ আগের মতোই জায়নামাজে বসে আছেন। মোবারক হোক বাদশাহ, শাহজাদি খুব সাহসিকতার সাথে কাজটা করেছে। জাদুকরের ওপর তো লোহার কোনো অস্ত্র কাজ করত না, তাই তার শিং ভেঙে তাকে ঘায়েল করার এই উপায়টাই সবচেয়ে সেরা ছিল। শাহজাদি সত্যিই খুব বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। দরবেশ হাসি মুখে বললেন।
কিন্তু দরবেশ বাহরাম, জাদুকর মরার পর আকাশ থেকে একটা আলো এসে শাহজাদির উপর পড়ল, আর তারপর থেকেই শাহজাদির জ্ঞান আর ফেরছে না। হেকিমরাও তো সব চেষ্টা করে দেখল। ও, এই ব্যাপার। ওই তসবিটা তো তোমার কাছেই আছে, যেটা আমি তোমাকে দিয়েছিলাম। হ্যাঁ, সেটা তো আমার কাছেই আছে। তাহলে সোজা গিয়ে ওই তসবিটা শাহজাদির গলায় পরিয়ে দাও। এতে শুধু শাহজাদির জ্ঞানই ফিরবে না, সে একেবারে সুস্থ হয়ে উঠবে। তারপর তুমি শাহজাদির বিয়ে দিয়ে দিও। বাদশাহ তখন দরবেশের কাছে বিদায় নিয়ে প্রাসাদে ফিরলেন। ঘরে গিয়ে আলমারি থেকে তসবিটা বের করে সোজা শাহজাদির গলায় পরিয়ে দিলেন। সাথে সাথেই শাহজাদির জ্ঞান ফিরে এলো, আর সত্যি তার মাথার সব পাগলামিও চিরতরে দূর হয়ে গেল। এরপর থেকে শাহজাদি রাজ্যের মানুষের এত সেবা করতে লাগল যে প্রজারা সবাই তার উপর ভীষণ খুশি হয়ে গেল। তারা সানন্দে তাকে তাদের মহারানী হিসেবে মেনে নিল, আর তাকে পাগল শাহজাদির বদলে সবাই আদর করে ডাকতে লাগল চাঁদ শাহজাদি। পরবর্তীতে বাদশাহ পাশের এক রাজ্যের খুব সুন্দর আর সাহসী এক শাহজাদার সাথে শাহজাদির বিয়ে দিয়ে দিলেন এবং নিজে সিংহাসন ছেড়ে দিলেন। শাহজাদি সামদেশের শাসনভার গ্রহণ করল। তার স্বামী সেই শাহজাদাও ছিল তারই মতো প্রজাদের প্রতি ভীষণ দরদি আর নেক মানুষ, তাই পুরো শহরে শান্তি আর সুখের বন্যা বয়ে গেল। প্রিয় বন্ধুরা, আশা করি আজকের এই চমৎকার সত্যি গল্পটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।